আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা জনাব আসাদুজ্জামান রিপনের একটা ভিডিও ক্লিপ সামনে আসলো। সেখানে দেখছি তিনি উত্তেজিত হয়ে বলছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর টয়লেটে পরিণত করে দেবেন। আমি স্তম্ভিত হয়ে গেছি। আসাদুজ্জামান রিপন একসময় ছাত্র রাজনীতি করতেন। তিনি খুলনায় ছাত্র রাজনীতি করতেন, আমি তখন খুলনায় ছাত্র রাজনীতি করতাম। তিনি জাতীয়তাবাদী ছাত্র দল করতেন, আমি বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতি করতাম। তিনি ঢাকায় এসে ছাত্র দলের নেতা হয়েছেন, বিএনপির গুরুত্বপূর্ণ নেতা হয়েছেন। বিভিন্ন টেলিভিশনে তার সঙ্গে একত্রে কথা বলেছি। তার কাছ থেকে কি এমন শব্দটা আশা করতে পারি? এটা রাজনীতির বিবর্ণ রূপ। একজন শিক্ষিত মানুষ তিনি হুমকি দিয়ে বলছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি টয়লেটে পরিণত করে দেবেন। রিপন সাহেব, আপনার যিনি নেতা, প্রধানমন্ত্রী এবং যিনি আপনার দলের প্রধান জনাব তারেক রহমান, তার কাছ থেকে কিন্তু আমরা শুনিনি যে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর টয়লেটে পরিণত করে দেবেন। তবে 2024-এর ভয়াবহ সন্ত্রাসী ঘটনার পরে ধারাবাহিকভাবে বাংলাদেশে যত লুণ্ঠন, অত্যাচার, বাড়িঘর লুটপাট করা, মাছের ঘের লুটপাট করা, ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করা, ঘরবাড়ি লুটপাট করা, গাছের ফল লুটপাট করা সহ যত লুটপাটের ঘটনা ঘটেছে তার অধিকাংশ কিন্তু রিপন সাহেব আপনার দলের লোকেরাই করেছে। কারণ এনসিপি বাংলাদেশে ছিল না। এনসিপিতে ইউনূস সাহেবের একটা প্রোডাকশন। এটা তো আর বাংলাদেশে কোনো দল ছিল না। বাংলাদেশে যত লুটপাট হয়েছে, সন্ত্রাস হয়েছে, রাহাজানি হয়েছে, চাঁদাবাজি হয়েছে, মব হয়েছে, মানুষকে চরমভাবে অপমান করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, আইন হাতে তুলে নেওয়া হয়েছে, তার অধিকাংশ কিন্তু রিপন সাহেব আপনি যে দল করেন সেই দলের নেতাকর্মীরা করেছে। একই অভিযোগে আপনার দলের অসংখ্য নেতাকর্মীদেরকে কেন্দ্রীয় সিদ্ধান্তে বহিষ্কার করা হয়েছে। যদিও সে বহিষ্কারের পরে আবার তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এই বহিষ্কার করার ঘটনাকে ঘিরে, লুটপাটের ঘটনাকে ঘিরে নিউজ সম্পাদক নুরুল কবির তার একটা টেলিভিশন টকশোতে বলেছিলেন বিএনপিকে মানুষ ভোট দিয়েছে নাকে রুমাল দিয়ে, কারণ লুটপাট, চাঁদাবাজি, সন্ত্রাসের দুর্গন্ধ। তারপরেও উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে ঠেকাবার জন্য মানুষ বিএনপিকে ভোট দিয়েছে। এটা আমার কথা না, সাংবাদিক নুরুল কবিরের কথা। রিপন সাহেব, বাংলাদেশের যে প্রান্তে যেখানে যাবেন সেখানে যত লুণ্ঠন হয়েছে, বাড়ি লুটপাট হয়েছে, রাহাজানি হয়েছে, আইন লঙ্ঘন করার ঘটনা ঘটছে, চাঁদাবাজি হয়েছে, সব কিন্তু আপনার দলের নেতাকর্মীরা করেছে। আপনার দলের প্রধান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন এসব বরদাস্ত করা হবে না। আপনার ভিডিও ক্লিপে দেখলাম আপনি আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি টয়লেটে পরিণত করতে চেয়েছেন। রিপন সাহেব, দিন কিন্তু অনন্তকাল থাকে না, দিনের পর রাত আসে। রাতও কিন্তু একসময় পরিসমাপ্তি ঘটিয়ে সকালের আলোতে পরিণত হয়। আপনার যে হুঙ্কার এবং হুমকি, এটা কি কোনো ভদ্রজনচিত রাজনৈতিক কথা? আপনি ছাত্র রাজনীতি করতেন, উচ্চশিক্ষিত মানুষ। আপনি বাড়িঘর টয়লেটে পরিণত করতে চান আওয়ামী লীগের নেতাদের? এই দেশে আপনাদেরও থাকতে হবে। একটা পংক্তি আছে, দিনে দিনে বহু বাড়িতেছে দেনা, শুধিতে হইবে ঋণ। আমি বিএনপির নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করব, দেশের ভিতর স্থিতিশীলতা চাইলে, রাজনৈতিক সম্প্রীতি চাইলে, এ জাতীয় উগ্র পদক্ষেপ এবং এ জাতীয় কথা বলে যারা অতি উৎসাহী লোকদেরকে উদ্বুদ্ধ করে তাদের বিষয়ে খেয়াল রাখবেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর, সবচেয়ে বড় অস্তিত্ব যেটা 32 নম্বর বঙ্গবন্ধু ভবন, সেই বঙ্গবন্ধু ভবনকে গুড়িয়ে দেওয়ার সময় স্লোগান হয়েছে তারেক জিয়া কথা দিলাম, ইত্যাদি ইত্যাদি বদলা নিলাম। আপনারা এই উগ্রতার দ্বারা কি আহ্বান করতে চাচ্ছেন? এর পরিণতি কখনো ভালো হয় না। আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবি। এমন কোন গ্রাম, এমন কোন বাড়ি নাই যেখানে আওয়ামী লীগ আর নেই।
আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি টয়লেটে পরিণত করার পরিণতি ভয়াবহ হবে, সেদিন খুব দূরে না। আমি দুইটা রূপ আপনাদের তুলে ধরবো যে বিএনপির আমলের জানাজা আর আওয়ামী লীগের আমলের জানাজা কেমন হয়। তার আগে একটু বলি, এই বাংলাদেশে কিন্তু নিজামীর জানাজা হয়েছে, মৈত্যা রাজাকার নিজামীর জানাজা হয়েছে, দেইলা রাজাকার সাইদির জানাজা হয়েছে, রাজাকার কুল শিরোমণি গোলাম আজমের জানাজা হয়েছে, কসাই কাদের মোল্লার জানাজা হয়েছে। আওয়ামী লীগের লোক কি সেখানে গিয়ে কাউকে পিটাইছে? জানাজাতে অংশ নেওয়ার জন্য কারো জেল হয়েছে? হয় নাই। কিন্তু বাংলাদেশে তোফায়েল আহমেদের জানাজা করতে দেওয়া হয় নাই। করতে দেওয়া হয়নি মানে বাধা দেওয়া হয়েছে। সেখানে কি মিছিল করেছে? গোলাম আজমের জানাজা এই দেশে হয়েছে, কিন্তু স্বাধীন বাংলাদেশে তো গোলাম আজমের জানাজা হওয়ার কথা ছিল না। স্বাধীন বাংলাদেশে তো মৈত্যা রাজাকারের জানাজা হওয়ার কথা ছিল না। স্বাধীন বাংলাদেশে তো নিজামীর জানাজা হওয়ার কথা ছিল না, কিন্তু আওয়ামী লীগ করতে দিয়েছে। আওয়ামী লীগের লোক কয়জন সেখানে গিয়ে মিছিল করেছে তার জানাজা দেওয়া হবে না? কয়জন গিয়ে মিছিল করেছে যে বঙ্গবন্ধুর বাংলায় নিজামীর ঠাঁই নাই, জানাজা দিতে দিব না? কিন্তু এই স্বাধীন বাংলাদেশে তোফায়েল আহমেদের জানাজাতে গিয়ে মিছিল করেছে ছাত্রদল, জামাতি, হেফাজতি, পেয়ারা পাকিস্তান এবং ভাবির পোলারা সেইখানে গিয়ে মারামারি কাটাকাটি করেছে। কেন করেছে? তোফায়েল আহমেদের উপর এত রাগ কেন তারা? আওয়ামী লীগ কিন্তু শত্রু চিনতে ভুল করে, কিন্তু বিএনপি, জামাত, হেফাজত, আমার ভাবির পোলারা কিন্তু ভুল করে নাই। তারা কিন্তু ঠিকই তোফায়েল আহমেদের মতো মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক, ছাত্র রাজনীতির কিংবদন্তি, জাতীয় রাজনীতির কিংবদন্তি তোফায়েল আহমেদের বিরোধিতা করেছে। মাদ্রাসা কিন্তু আওয়ামী লীগ কম বানায় নাই, কিন্তু তোফায়েল আহমেদের জানাজায় বাধা দেওয়া হয়েছে। সালাম তালুকদারের নাম কেন নিলাম? আমাদের জামালপুরের ব্যক্তি, তিনি সরিষাবাড়ি সংসদীয় আসনের তিনি এমপি ছিলেন, বিএনপির মহাসচিব এবং মন্ত্রী ছিলেন, ক্যাবিনেট মিনিস্টার ছিলেন। এখন তো ঘরে ঘরে নেতা, তখন কিন্তু এত নেতা ছিল না। খালেদা জিয়ার পরেই যে দুইজনের নাম উচ্চারণ হইতো তার মধ্যে একজন ছিলেন সালাম তালুকদার। সেই সালাম তালুকদার যখন মারা যান তখন আওয়ামী লীগের সরকারের সময়। এখন যে কথাটা বলতে যাচ্ছে এগুলো আমি পোস্ট দিয়েছি কয়েকবার, একবার না কয়েকবার পোস্ট দিয়েছি। 1 মাস আগে বোধহয় একবার পোস্ট দিয়েছি এই বিষয়ে, এবং এই 1 বছর অন্তর 2বার পোস্ট দিয়েছি, তার আগে তারও পোস্ট দিয়েছি। সালাম তালুকদার যখন মারা যান আওয়ামী লীগ ক্ষমতায়, সালাম তালুকদারের উপর আওয়ামী লীগের অনেক রাগ ক্ষোভ ছিল। জামালপুরের আর এক তখন তরুণ উদীয়মান নেতা মির্জা আজম ভাই, তখন উদীয়মান নেতা, এখন তো তিনি প্রাপ্তবয়স্ক এবং তিনি জাতীয় নেতা। মির্জা আজম তখন ছিলেন তরুণ নেতা আওয়ামী লীগের, মির্জা আজম এমপি। সালাম তালুকদার মারা গেলে, সালাম তালুকদার মারা যাওয়ার পর সরকারি হেলিকপ্টারে তার লাশ পাঠানো হয়েছিল সরিষাবাড়িতে, এবং সরিষাবাড়ির বিএনপি এবং আমরা যারা সরিষাবাড়িবাসী অনেকটা গর্ব। তখন হেলিকপ্টার এত অ্যাভেলেবল ছিল না। এখন তো কেসকি বান্দির পোলারাও হেলিকপ্টারে উঠে, তাই না? তখন হেলিকপ্টার একটা ফ্যাক্টর, মানে যে হেলিকপ্টারে সালাম তালুকদারের লাশ গেছে এটা এখন আপনার কাছে স্বাভাবিক মনে হইতে পারে, সাধারণ মনে হতে পারে। এখন আমিও হেলিকপ্টারে যাই, বা হেলিকপ্টারে জিন্দা যাই আর মৃত যাই, বা সলিমুদ্দির পোলা যায়, কলিমুদ্দির পোলা যায়, সাহার পোলা যায়, ব্রাহ্মণের পোলা যায়, এটা কোনো ব্যাপার না। এরকম এখানে অ্যাভেলেবল টাকা হলে কেসকি বান্দির পোলারাও এখানে হেলিকপ্টারে করে, কেসকি বান্দির পোলারাও এখন 100-150 প্রাইভেট কার নিয়ে মিছিল মিটিং করে। আজকে থেকে, অর্থাৎ 90 দশকে কঠিন ব্যাপার ছিল। 90 দশকে এটা কল্পনা করা কঠিন ব্যাপার। 100 গাড়ি থাকা, 100 গাড়ি নিয়ে মিছিল করা বিশাল ব্যাপার। 5টা গাড়ি থাকলেই যথেষ্ট।
এমনকি 2-1টা গাড়ি থাকলেই যথেষ্ট ছিল তখন। তার সম্মান অনেক বেশি ছিল। এখন তো কেসকিবান্দির পোলারাও 200-250 গাড়ি নিয়ে মিছিল করে, হেলিকপ্টারে 48 ঘন্টায় 6 বার হেলিকপ্টার বদলায় কেসকিবান্দির পোলারা। তখন একবার হেলিকপ্টার পাওয়া কঠিন কাজ ছিল। সেই সময়ে ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারের মরদেহ সরিষাবাড়িতে যাবে, সেটাকে তিনি মাটিতে নামিয়েছেন। কে? আওয়ামী লীগের তরুণ উদীয়মান নেতা এমপি মির্জা আজম, আওয়ামী লীগের নেতা, বলছেন না, আমার জামালপুরের কৃতি সন্তান, জাতীয় নেতা, তিনি বিএনপি করেন তাতে তো যায় আসে না, জাতীয় নেতা তো জাতীয় নেতাই, সেটা আওয়ামী লীগের হোক আর বিএনপির হোক, যে কোনো দল জাতীয় নেতা হিসেবে মর্যাদা দেওয়ার কারণে বলেছে জামালপুরে আগে জানাজা হবে। সে জামালপুরে আওয়ামী লীগের আগে জানাজা করেছে, এবং জামালপুরের জানাজায় বিএনপির সাথে আওয়ামী লীগের লোক বেশি ছিল, এটা জামালপুরের সবাই সাক্ষী। তারপরে সেখান থেকে সরিষাবাড়িতে নিয়ে ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার, বিএনপির মহাসচিব, তার জানাজা হয় তার পারিবারিক তালুকদার বাড়িতে, সরিষাবাড়িতে, মূলবাড়িতে, মানে তার গ্রামের নাম মূলবাড়ি, তালুকদার বাড়ি হিসেবে পরিচিত। সেইখানে তার বাড়িতে, প্রখ্যাত তালুকদার বাড়িতে তার জানাজা হয়, নিজ বাড়িতে। সেই জানাজাতেও কিন্তু আওয়ামী লীগের লোক ছিল অর্ধেক। তিনি কিন্তু তখন ফেল করেছিলেন, পাশ করেননি। তিনি মৌলানা নুরুল ইসলামের কাছে, আওয়ামী লীগের ধর্ম প্রতিমন্ত্রী হয়েছিলেন, মৌলানা নুরুল ইসলামের কাছে 16,000 নাকি 15,000, আমার খেয়াল নাই এক্সাক্ট ফিগার, এইরকমই ফিগারে তিনি পরাজিত হন। সেইখানে যারা তাকে ফেল করিয়েছে তারাও তার জানাজায় উপস্থিত ছিল, কোনো রকম বাধা দেওয়া হয় নাই। বাধা দেওয়ার প্রশ্ন এইভাবে কেউ চিন্তাই করে নাই তখন। 90 দশকে, এমনকি 2000 সালেও মানুষ এভাবে চিন্তাই করে নাই যে কেউ কারো জানাজায় বাধা দিবে, চিন্তাই করতে পারে নাই। আর আমি তো নিজের চোখে দেখেছি, ছাত্রলীগ ছাত্রদল পাশাপাশি একই রাস্তার ডানে বায়ে মিছিল করে গেছে, মাঝখান দিয়ে খালি রেখে, যখন মুখোমুখি হয়ে গেছে ছাত্রলীগ ছাত্রদল, এগুলো আমি নিজের চোখে দেখেছি, যে মাঝখান দিয়ে। আর সরিষাবাড়িতে কোনো মিছিল হলে আমি তো আগে দেখবই, কারণ আমার বাড়ি তো মেইন রোডে, একেবারে সিমলা বাজারে, আমার বাসার সামনে দিয়ে মিছিল করতে হবে। ওই ছাত্রলীগ ছাত্রদল আওয়ামী লীগ বিএনপি সবাই এসে আমার বাড়িতে পানি খাইতো, কারণ তখন আবার মনে হয়েছে পানি খেতে কেন আসবে। জি, সেই সময় একটা টিউবওয়েল ফ্যাক্টর ছিল, তাছাড়া সবার বাড়িতে তো যাওয়া যেত না। ঠিক আছে, ওইখানে আমাদের বাসায়, আমাদের বাড়ির সামনে দিয়ে এসে মিছিল যেত, আমরা দেখতাম। তাহলে পাশাপাশি মিছিল যাইত, মিটিং করতো, হরতাল করতো, একদল পক্ষে একদল বিপক্ষে, তাও মারামারি হইতো না। কিন্তু এখন জানাজা করতে দেওয়া হচ্ছে না কেন? এই সংস্কৃতি কারা চালু করছে জানেন? আপনাদের কিন্তু আমি বারবারই বলে আসছি, এখন বলি তা না, এটা আমি 10 বছর যাবত বলে আসতেছি, যে আমার গবেষণায় প্রমাণিত বাংলাদেশে যত রাজনৈতিক কলহ পয়দা করা হয়, এটা জামাতের ফ্যাক্টরি থেকে হয়, পাকিস্তানের আইএসআই করে। আপনারা তো বিশ্বাস করেন না। বিএনপি নয়, আওয়ামী লীগ বিএনপির মারামারি, বিএনপি আওয়ামী লীগ মারামারি, এমনকি বিএনপি মারামারি, আওয়ামী লীগ মারামারি, এমনকি ছাত্রলীগ মারামারি, ছাত্রদল মারামারি, ছাত্রলীগ ছাত্রদলের মারামারি, এগুলোর মধ্যে ইন্ধন যোগায়, এদের মধ্যে ওয়াসাসা দেয় জামাত এবং শিবির। আপনারা তো বিশ্বাস করেন না। আপনি নিশ্চিত থাকেন, ভোলাতে যারা মিছিল করেছে তোফায়েল আহমেদকে জায়গা দিবেন, এটা জামাত টাকা দিয়ে করাইছে। এমন কিনা, তার মানে এই না বিএনপি বিএনপিরা তো করবেই, তারপরে যেটুক বাকি ছিল যাতে কনফার্ম করা যায়, এগুলো জামাত করিয়েছে, জামাত এগুলো করবে। এই দেখেন না, এ টিম বি টিম, এই যে ইনকেলাব মঞ্চ, ধনকেলাব মঞ্চ, পিনকেলাব মঞ্চ, তারপর অমক শক্তি তমক শক্তি, কি কি নাম জানে, এগুলো সব জামাতের। ওরা জানে কি করতে হবে, ওরা এটা খুব ভালো করেই শিখেছে। ষড়যন্ত্রকারী হিসেবে জামাতের চাইতে, মুনাফিকি জামাতের চাইতে কেউ বেশি শিখে নেই, তারা কিন্তু সফল। আমি উদাহরণ কেন দিলাম, যে ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারের জানাজা করায় জামালপুর জেলা আওয়ামী লীগ, তাহলে আজকে বরিশাল বা ভোলার আওয়ামী লীগের উচিত ছিল না তোফায়েল আহমেদের, বিএনপির উচিত ছিল না জানাজা করার? উচিত ছিল। শুধু তাই, শুধু লোকালে না, ঢাকাতে তার জানাজায় তারেক রহমান অথবা মির্জা ফখরুল সাহেবের উপস্থিত থাকা উচিত ছিল, মিনিমাম মির্জা ফখরুল সহ বিএনপির যারা কেন্দ্রীয় নেতা তাদের উপস্থিত থাকার কথা ছিল এই জানাজায়, উচিত ছিল। এটাই রাজনৈতিক সংস্কৃতি, এটাই রাজনৈতিক সৌহার্দ্য, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু সেটা ধ্বংস করে দেওয়া হলো। এর লাভের গুড় কে খাবে জানেন? মৌলবাদী শক্তি। যখন দেশে গণতন্ত্র থাকে না, লাভ কার হয়?
আমি বুঝে উঠতে, আসলে তো বাংলাদেশে যারা রাজনৈতিক দল করে, আমি সরি এই কথা বলার জন্য, আসলে তো গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য করে না। অপ্রিয় হলেও এই কথা সত্য, নিজের স্বার্থ। মূলত আগে যাই হলো, আমি কোনো দলে গেলে আমার চেয়ারম্যানগিরি পাবো কিনা, আমার মেম্বারগিরি থাকবে কিনা, আমার কাউন্সিলগিরি থাকবে কিনা, আমি মেয়র হতে পারবো কিনা, আমি এমপি হইতে পারবো কিনা, উপজেলা চেয়ারম্যান হইতে পারবো কিনা, এই সমস্ত ধান্দায় থাকে। জমি দখল করতে পারবো কিনা, মাতাব্বরি করে টাকা খাইতে পারবো কিনা, চেয়ারম্যান হলে কোটি কোটি টাকা কামাইতে পারবো কিনা, উদ্দেশ্য এটাই থাকে। গণতন্ত্র না, ওটা মানে ডেমোক্রেসি ফার্স্ট না, কান্ট্রি ফার্স্ট না। প্রথমে মাই সেলফ ফার্স্ট, সেলফ প্রফিট ফার্স্ট, তারপরে তারা অন্যান্য দল করে। এটা অপ্রিয় হলেও সত্য। আমি জানি আমার এই কথা শুনে অনেকেরই সব দলেরই মানুষ মনে করেন এটাই সত্য। আপনি জিজ্ঞেস করেন যারা বিএনপি করে বা যে কোনো দলই করুক, যে কোনো দল করুক, তাদের উদ্দেশ্য কি? প্রথম হলো নিজের কি লাভ, তারপরে তারা গণতন্ত্র দেশের চিন্তা করে। যদি এই দেশের যেভাবে দেশের অলিতে গলিতে যত নেতা খেতা পাতি নেতা, এই দেশ তো শোনা ডেমোক্রেসির তো বন্যা বয়ে যাওয়ার কথা, গণতন্ত্রের বন্যায় ভাইসে যাওয়ার কথা আমাদের। কিন্তু না, যখন যার কাজ তারই সাজে, অন্য করলে ঝাঁঝর বাজে। যখন এই গুন্ডা পান্ডা ভূমিদস্যু যখন রাজনীতিতে আসবে, অসৎ লোকগুলো যখন রাজনীতিতে আসবে, তখন তার রাজনীতিকে হাতিয়ার বানাবে তার কাজ সমাধা করার জন্য, এবং তাই করতেছে। তার জন্য আজকে গণতন্ত্র মৃত এবং মরতে বসেছে। আর মৌলবাদীরা চাচ্ছে, স্বাধীনতা বিরোধীরা চাচ্ছে, এবং সেনাবাহিনী চাচ্ছে এই দেশে যাতে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হয়। কারণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে এই ওয়াকাররা তো সচিবের কাছে যাইতেই ভয় পাবে, মন্ত্রী তো দূরের কথা, মন্ত্রী পিএস এর কাছে যাইতেই, তাদের প্রতিরক্ষা মন্ত্রীর কাছে যাইতেই তাদের 3 দিন লাগবে অ্যাপয়েন্টমেন্ট পাইতে। তাই এই দেশের সেনা মোল্লারা তো গণতন্ত্রে বিশ্বাসী করে না। সুতরাং এরা যাবে পাকিস্তান বাহিনী, যারা জামাত হেফাজত নেজাম ইসলাম মুসলিম লীগ সহ যারা এই ধরনের আছে, যত আকডুম বাগডুম ঘোরাডুম আছে, যার যে দলের নাম আগে ইসলাম পরে ইসলাম, একটা তো গণতন্ত্র মানে না। তো এরা কি চাইবে? যে বাংলাদেশে যাতে গণতান্ত্রিক পরিস্থিতি না থাকে আর বড় বড় দলগুলো মারামারি করে, তাহলে কি হবে? এই সুযোগটা তারা পাবে। সেই সুযোগটা তারা নিয়েছে। সেটা সেনাবাহিনীর কাঁধে উঠে আসুক আর মোল্লাদের কাঁধে উঠে আসুক, এই অগণতান্ত্রিক শক্তি চাই দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত না হোক। তাহলে তো মোল্লার খাওয়া থাকবে না, মিলিটারি খাওয়া থাকবে না। তাহলে তো মোল্লা আর মিলিটারিকে ব্যাক বেঞ্চে গিয়ে বসে থাকতে হবে। তার জন্য তারা এমন কিছু ক্রিয়েট করবে যাতে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হয়। সেই জন্য কোন দল সবসময় লাগিয়ে দিবে। এই যে তোফায়েল আহমেদ, ছাত্র রাজনীতির কিংবদন্তি, জাতীয় রাজনীতির কিংবদন্তি, অর্থাৎ জননেতা হিসেবেও তিনি কিংবদন্তি, ছাত্র রাজনীতির মানে ছাত্র নেতা হিসেবেও তিনি কিংবদন্তি। মুক্তিযুদ্ধের ইতিহাস, 71-এর ইতিহাস, জয় বাংলার ইতিহাস, তার একটা প্রবন্ধ লিখলো আপনাকে তার নাম লিখতে হবে। প্রত্যেক প্রবন্ধে তার নাম থাকতেই হবে, কারণ যখন আপনি বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু বলবেন, তোফায়েল আহমেদের নাম আসবে। ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে বঙ্গবন্ধু উপাধি দেয় তোফায়েল আহমেদ। তার মানে বঙ্গবন্ধুর নাম নিল আপনার তোফায়েল আহমেদ কানতে হবে। সেই তোফায়েল আহমেদকে জানাজা দিতে দিল না বাংলাদেশের এই ভাবির পোলার আমার। বিএনপি জানাজা করতে দিবে না। কেন্দ্রীয় গোরস্থানে কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে জানাজা করতে দেয়নি। অথচ ওই কোথাকার কোন কারিনা, কোথাকার কোন সাউয়া মাওয়া গওয়া গওয়া হাদি মাদি পাদি যা আছে, এগুলোর জানাজা শহীদ মিনারে হয়েছে। কোন কারিনা? যে কারিনার কবরে পাকিস্তানের পতাকা বিছিয়ে দেওয়া হয়েছে, তার বাপ দিয়েছে কাইসার হামিদ। এই কাইসার হামিদের মতো বদমাইশ, পাকিস্তান থেকে তার বাপ পালিয়ে এসেছিল, সামরিক অফিসার ছিল, তাকে সহযোগিতা করেছিল ভারত। তার বাপের বই লেখা আছে। ভারত সরকার তাকে, তার মাকে, তার বোনও সম্ভবত নাকি কে যেন আরো সাথে ছিল, মানে তাদের পরিবারের 4 জনকে ভারত সরকার তৎকালীন 71-এ তাদের পালিয়ে আসার ব্যবস্থা, আফগানিস্তান হয়ে যাতে পালিয়ে আসতে পারে, তার বাপের লেখা বইতে এগুলো পাবেন। এখন সেই কাইসার হামিদ কার বিরুদ্ধে? ভারতের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? হিন্দুর বিরুদ্ধে। কার বিরুদ্ধে? মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? বাংলাদেশের বিরুদ্ধে। তার মেয়েকে কবর দেওয়া হয়েছে এই তো জুলাই সন্ত্রাসী কারা? কোট আন কোট তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। তার সর্বশেষ প্রমাণ কি? কাইসার হামিদ তার কন্যার কবরের উপরে পাকিস্তানের পতাকা রেখেছিল, বাংলাদেশি পতাকা নয়। আর বাংলাদেশের মানুষ এটার কোনো প্রতিবাদ করে নাই, ধিক্কার জানাই এই বাংলাদেশের মানুষের।
সেই কবরে কুত্তা দিয়ে পেশাব করানো উচিত। এই কাইসার হামিদের মেয়ার কবরে কাইসার হামিদকে বসিয়ে কুত্তা দিয়ে পেশাব করানো উচিত। এই কারিনার কবরে, আমার কবরে যদি বাংলাদেশের পতাকা দেয়, তাহলে এই জামাত হেফাজতেরা এই চিঙ্কু বামেরা বলবে, চি চি চি, মানুষ মরে গেছে, কেন পতাকার কি দরকার? কিন্তু পাকিস্তানি পতাকা দিয়েছে, কেউ প্রতিবাদ করে নাই, কারণ আসলেই তো দিল পেয়ারা পাকিস্তানি। শেখ ফরিদ আমি যদি জীবিত থাকি, বেঁচে থাকি, এই কারিনার কবরে, বলেছিলাম এর আগে, গোলাম আজম, নিজামী, সাইদি, দেইলা রাজাকার, কাদের মোল্লা, কসাই, এদের কবরে কুত্তা দিয়ে পেশাব করাবো বলেছিলাম। আরেকটা নাম যোগ করে নেই, কারিনার কবরে। আমি দুঃখিত এটা বলার জন্য। স্বাধীন বাংলাদেশে কবরের উপরে তুমি চাপাও পাকিস্তানি পতাকা। তুমি বাংলাদেশের মানচিত্রকে চ্যালেঞ্জ করেছো, তুমি বাংলাদেশের পতাকাকে চ্যালেঞ্জ করেছো কাইসার হামিদ, তুমি বাংলাদেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করেছো, তুমি কাইসার হামিদ বাংলাদেশের মুক্তিযুদ্ধকে চ্যালেঞ্জ করেছো, ৭১কে চ্যালেঞ্জ করেছো, জয় বাংলাকে চ্যালেঞ্জ করেছো, ৭২ সংবিধানকে চ্যালেঞ্জ করেছো। তোমার মেয়ের কবরে তোমার সামনে কুকুর দিয়ে পেশাব করাবে এই বাংলাদেশের জনগণ, এবং এটা করানো উচিত। কত বড় দুঃসাহস, কত বড় দুঃসাহস হলে কবরে, বাংলাদেশের কবরে পাকিস্তানি পতাকা। কোন চিঙ্কুবাম প্রতিবাদ করে নাই, কোন মোল্লা তো প্রতিবাদ করবে না, কারণ মোল্লাদের দিল তো পাকিস্তান। এরা মক্কা মদিনার চাইতে পাকিস্তান বেশি ভালোবাসে। আপনি দেখবেন এখন সৌদি আরবকে যত লোক গালি দেয় বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের মুসলমান যত লোক পাকিস্তানকে গালি, সৌদি আরবকে গালি দেয়, কুয়েত কাতারকে গালি দেয়, দুবাইকে গালি দেয়, জর্ডানকে গালি দেয়, তার 10 ভাগের 1 ভাগও পাকিস্তান গালি দেয় না বাংলাদেশের মুসলমান। পাকিস্তান তাদের এত প্রিয়। কাইসার হামিদ, তুমি মনে রাখো, তুমি তোমার মেয়ার কবরে দোয়া করে তুমি বেঁচে থাকো। আর তোমার মেয়ের কবরে, আমি দুঃখিত এটা বলার জন্য, কেউ এটা চ্যালেঞ্জ করলো না, এই কথাটা সহজভাবে মেনে নিল। অথচ আমার মৃত্যুর পর যদি বাংলাদেশের পতাকাও দেওয়া হয় আমার কবরে, আমার পোলাপানেরা গালি দিবে মোল্লারা, পতাকা দিছ তোমার বাপের পতাকা দেন লাগবো কে, মুসলমানের কবরের উপরে বাংলাদেশের পতাকা দেন লাগবো কে, বলবে না এগুলো? বলবে। কিন্তু এখন পাকিস্তানের পতাকা টানিয়েছে বলে আর মোল্লারা কিছু বললো না। এই হচ্ছে বাংলাদেশের মানুষের পেয়ারা পাকিস্তানি জজবা। আবারও আসি তোফায়েল আহমেদ এবং আব্দুল সালাম তালুকদারের জানা যায়। কোন আওয়ামী লীগ আর বিএনপির পার্থক্য এখানে, আওয়ামী লীগ সরকারি হেলিকপ্টারে, যখন হেলিকপ্টার অ্যাভেলেবল নয়, আবারও বলি, যেমন টেলিফোন তো এখন কোনো ফ্যাক্টর না, মাগনা পাওয়া যায় টেলিফোনের লাইন। আজকে থেকে 30 বছর আগে কিন্তু ফোন একটা ফ্যাক্টর, টেলিফোন কিন্তু একটা ফ্যাক্টর। তেমনি হেলিকপ্টার আজ থেকে 90 দশকের হেলিকপ্টার বিশাল ব্যাপার। তাকে সরকারি, আওয়ামী লীগ সরকার হেলিকপ্টার দিয়ে সালাম তালুকদারকে জানাজা করার জন্য বাড়িতে পাঠায়, আর তোফায়েল আহমেদের জানাজা বিরোধিতা করার জন্য ছাত্রদল মিছিল করে, বিএনপি মিছিল করে। পার্থক্য এইখানে, আওয়ামী লীগ আর বিএনপির এখানে পার্থক্য। আওয়ামী লীগ যদি এটা করতো তাহলে বলতো ইসলাম খতরে মেয়ে, হায় আস্তাগফিরুল্লাহ, মুসলমানের জানাজা পর্যন্ত করতে দেয় না আওয়ামী লীগ। কিন্তু এখন তোফায়েল আহমেদের জানাজা বাধা দেয়, কোনো সময় এটা জায়েজ। বরং কোনো মৌলবী লেগেছে যে তোফায়েল আহমেদের লাশ উপরে রাখো, শিয়াল কুকুরে খাক, এটা মৌলবীরা লেগেছে। অথচ তোফায়েল আহমেদ কিন্তু মাদ্রাসা বানিয়েছে, এতিমখানা বানিয়েছে, সেখানে লিল্লাখোরেরা পড়ে, তার মাদ্রাসায় পড়ে, তার লিল্লা খেয়ে তার জানাজার বিরোধিতা করে মোল্লারা। মোল্লাদের তোফায়েল আহমেদের উপর রাগটা কি কারণে জানেন? কারণ তিনি মুক্তিযোদ্ধা। তোফায়েল আহমেদের উপরে এই মোল্লা, মিলিটারি, তারপরে ভাবির পোলারা, জামাত, বিএনপি, হেফাজত, নিজামে ইসলামের এত রাগ কেন জানেন? কারণ তোফায়েল আহমেদ তাদের বাপের পেয়ারা পাকিস্তান ভেঙে ফেলেছে, এই জন্য তাদের এত ক্ষোভ, এই জন্য তাদের এত রাগ, জানাজাও করতে দিতে চায় না। কিন্তু এই বাংলাদেশের স্বাধীনতা বিরোধী গোলাম আজম, তার জানাজা হয়েছে, কবর হয়েছে। স্বাধীনতা বিরোধী রাজাকার আল বদরদের জানাজা হয়েছে, সরকার বাধা দেয় নাই। ছাত্রলীগ সেখানে গিয়ে মিছিল করে নাই, যুবলীগ সেখানে গিয়ে মিছিল করে নাই। কিন্তু স্বাধীন বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের জানাজা বাধা দেওয়া হয়। মনে রেখো বাংলাদেশ, মনে রেখো পেয়ারা পাকিস্তানিরা, আমি বরং স্পষ্ট করে বলে দেই, তোফায়েল আহমেদের জানাজায় বাধা দিয়ে ছাত্রদল, যুবদল, বিএনপি, জামাতেরা তাদের নিজেদের বাপদাদার জানাজা, বাপের, শ্বশুরের, শাশুড়ির, মায়ের জানাজাকে অনিশ্চিত করে ফেলেছে।
যেই দেশে তোফায়েল আহমেদের জানাজা হয় না, সেই দেশে যে বা বাধা দেওয়া হয় তোফায়েল আহমেদের জানাজায়, সেই দেশে যে একদিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মির্জা সাহেবের জানাজায় বাধা দিবে না, ঠাকুর গায়ে যে আওয়ামী লীগ মিছিল করবে না, যে ঠাকুর গায়ের জানাজা দিতে দেওয়া হবে না বা তার জানাজায় গেলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে না, তার গ্যারান্টি কোথায়? রুহুল কবির রিজভির জানাজা যে হবে তার গ্যারান্টি কোথায়? যারা এগুলো করে তারা কিন্তু আর পিছু, আসলে সমস্যা কি জানেন? যারা ফ্যাসিস্ট হয়, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা সবসময় মনে করে আর কোনোদিন তাদের হাত থেকে ক্ষমতা যাবে না। এটা তারা বিশ্বাস করে মনে মনে। তা না হলে এটা করা সম্ভব না। ফলাফল কিন্তু উল্টা হয়। আজকে যেখানে বিএনপি সালাম তালুকদারের মতো নেতাকে, বিএনপির একজন বড় নেতা, তার জানাজা করতে দেয়, হেলিকপ্টার পাঠায়, আওয়ামী লীগ যা করলো এখানে সুযোগ দিল, বিএনপি ঠিক তার উল্টা করলো, জামাত ঠিক তার উল্টা করলো। তাহলে আগামীতে শামসুজ্জামান দুদুর জানাজা যে হবে, তারপর আরো যারা বিএনপির নেতা আছে, নাম বললে আবার রাগ করবে, মনে করেন বিএনপির যত কেন্দ্রীয় নেতা আছে তারা কি মরবে না? আওয়ামী লীগ এই দেশে ক্ষমতায় আসবে না? যদি কেউ মনে করে এই দেশে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না, হয় সে বেকুব, না হলে ঘাওড়া। মাঝখানে তো আর জায়গা না, হয় মূর্খ, তা না হয় ঘাওড়া। কারণ আওয়ামী লীগ এই দেশে ক্ষমতায় আসবে। মাজা ভাঙ্গা বিএনপি যদি 17 বছর পর ক্ষমতায় আসতে পারে, আওয়ামী লীগের তো মাজা ভাঙে নাই। আর আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাস কি? ইতিহাস বলে তারা ফিরবে এবং ক্ষমতায় আসবে। তখন আপনি ধরেন আজ থেকে 10 বছর পরেই মনে করেন যে ক্ষমতায় আসলো আওয়ামী লীগ, ধরে নেন, কারণ অনেকেই তো মনে করে আসবে না, যদিও আওয়ামী লীগ 10 মাস লাগবে না ক্ষমতায় আসতে, নিশ্চিত থাকেন। এই সরকারের গোয়া খালে আর বিলে, এটা এখন কেউ বুঝতেছে না, বুঝবার কয়দিন পরে, আর এই তো আর 2-3 মাস পর থেকে বোঝা শুরু করবে যে এই সরকারের পাশা কই গোয়া খালে বিলে কিনা বুঝতে পারবে। দেশের অর্থনীতি যেদিকে যাচ্ছে, দেশের গণতন্ত্র যেদিকে যাচ্ছে, দেশের ব্যবসা বাণিজ্য আইন শৃঙ্খলা যেদিকে যাচ্ছে, সরকার কিভাবে ক্ষমতায় থাকবে? বাংলাদেশের মানুষ কিন্তু এত বোধাই না, কিন্তু বাংলাদেশের মানুষ বোধাই, কিন্তু এত বোধাই না, সেটা কয়দিন পরে দেখতে পারবেন। বাংলাদেশের মানুষ মনে করেছিল মেট্রো রেলে উঠলাম, পদ্মা ব্রিজে উঠলাম, এবার চৌথ আসমানে উঠবো, এই আশায় বিএনপির ক্ষমতায় আনছে বা আওয়ামী লীগকে সরাইছে। এখন দেখে যে ও মা, চৌথ আসমানে নিবে তো দূরের কথা, যা আছে তাও তার কপালে এখন জুটতেছে না। জামাত বিএনপির 2টা লোকের লাইভ আনেন তো, এনে তাদের বলতে বলেন, আমরা কোনো প্রতিবাদ করবো না, শুধু তাদের লাইভে এসে বলতে বলেন তাদের ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে, দেশের অবস্থা খুব ভালো। দেখেন তো মানুষের নিচে কি গালাগালি করে। আমাদের গালাগালি পরে বলে তো খুব মজা লন, দেখেন তো কি গালাগালি দেয়, দেখতে পারবেন। যেটা বলতেছিলাম, 10 বছর পরেও যদি বিএনপি ক্ষমতায় আসে, আওয়ামী লীগ ক্ষমতায় আসে, বিএনপিকে হটিয়ে আসবে তো বটেই, তখন কি আওয়ামী লীগের লোকজন কি বাধা দিবে না? বিএনপি নেতারা কি মারা যাবে না, নাকি তারা কিয়ামত পর্যন্ত হায়াত নিয়ে আসছে? যদি কিয়ামত আছে কি নাই ওটা পরের প্রশ্ন। নাকি তারা 500 বছর হায়াত নিয়ে আসছে, 1000 বছর, নাকি অমর বিএনপির নেতারা? জামাতের নেতারা তো অমর, এরা নিজেরাই বেহেস্তের টিকিট বেচে। জামাতের নেতারা বেহেস্তের টিকিট বেচতে পারে, জানাজার টিকিট কিন্তু আগামীতে বেচতে পারবে না, নিশ্চিত থাকেন আপনি। এই বাংলার জমিনে এই জামাতিদের কি পরিণতি হবে আপনারা দেখতে পারবেন। এই যে এরা প্রথমে মরার পরে কি করেছিল, আলহামদুলিল্লাহ বলার সংস্কৃতি চালু করেছিল, এখন কেমন লাগে? এখন জামাতির রামুল্লাহ আলহামদুলিল্লাহ বলে না পাবলিক, তেমনি জানাজায় যে বাধা দিল তোফায়েল আহমেদের, এর কিন্তু প্রতিক্রিয়া ঘটবে এই দেশে। এর প্রতিক্রিয়ায় বহু বিএনপি, জামাত, হেফাজত নেতার জানাজা হবে না, কেউ ঠেকাইতে পারবেন না। তখন কোন মুখে বলবেন? ধরেন রুহুল কবির রিজভির জানাজা করতে দিল না, সেখান থেকে লোকজন তুলে জেলে পাঠাই দিল। ধরেন মির্জা ফখরুল সাহেব, তাদের জানাজা করতে দিল না, জেলে পাঠাই দিল, কি করতে পারবেন? আপনারা তো সেই বিএনপি যে আপনার নেতারা গালি দিতে দিতে কমায় পাঠায় দেয়, ওই বাবির পোলারা যারা আমার হাঁটুর বয়সী, গালি দিতে দিতে আপনার নেতারা কমায় পাঠায় দেয়। আপনার নেতাকে কুলাঙ্গার বলে ক্ষমতায় থাকতে আপনার কিছু বলার মুরদ নাই। তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আপনাদের কিছু বলার মুরদ থাকবে? যারা ওই যে স্লোগান দিল ভোলার কি, ভোলার মাটিতে তোফায়েল আহমেদের ঠাঁই নাই, যারা ভিডিও মিছিল করেছে তাদের ভিডিও তো ছাত্রলীগের কাছে আছে,
আওয়ামী লীগের কাছে আছে, যুবলীগের কাছে আছে, অন্যান্য আমাদের মতো ২-৪ জনের কাছে আছে। যারা ওই মিছিলটা করলো তাদের বাপ-দাদা কি অমর? তাদের বাপ, মা, খালা, খালু, মামা, শ্বশুর, শাশুড়ি কি অমর? না তারা নিজেরা অমর? এদের জানাজা হবে তো? এই ভোলাতে কিন্তু যারা মিছিল করেছে তাদের বাপ-দাদার জানাজা কিন্তু একদিন হবে না। যারা তোফায়েল আহমেদের জানাজার দিতে দিবে না বলে মিছিল করে, যে মোল্লারা পিটিয়েছে, এই মোল্লাদের কিন্তু আওয়ামী লীগ জেলে তুলবে। তুলবে নিশ্চিত থাকেন আপনি। এই ভিডিওগুলো কিন্তু সংগ্রহে আছে। যে সমস্ত মোল্লারা পেটালো জনগণকে মিছিলে, মুসল্লিদের যারা জানাজায় অংশ নিতে আসছে তাদের পিটিয়েছে, দেখলাম তো মোল্লারাই পিটিয়েছে। আপনারা কি মনে করেছেন এদের ছাড় দিবে আওয়ামী লীগ? কখনোই না। জনগণও ছাড় দিবে না। না আওয়ামী লীগ ছাড় দিবে, না জনগণ ছাড় দিবে। আওয়ামী লীগ ছাড় দিলে জনগণ ছাড় দিবে না, জনগণ ছাড় দিলে আওয়ামী লীগ ছাড় দিবে না, অথবা দুই গ্রুপে পাকড়াও করবে। আর বাংলাদেশ পুলিশ তারা তো মৌজে আছে, তালে আছে। বাংলাদেশ একবার যদি আওয়ামী লীগ এবার ক্ষমতায় যাইতে পারে, এবার তো 16 বছর ছিল, কত বছর যে থাকবো দেখতে পারবেন। বলে দিলাম আমি শেখ ফরিদ। আর যদি আশা করে থাকেন আবার লুঙ্গির তলে পালাইয়া যাবেন, কাজ হবে না। যদি মনে করেন হেলমেটের নিচে আসবেন, কাজ হবে না। মনে রাখেন, আপনি আপনার জেলায় হয়তো আপনার কিছু বলবেন, আরেক জেলায় গেলে আক্রান্ত হবেন। আপনি যদি ঢাকার হেলমেট লীগের লোক বরিশালে গিয়ে ঢুকেন, কেউ না কেউ আপনারা পাকড়াও করবে। রেকর্ড কিন্তু এখন আছে। তবে বলে দিই, আওয়ামী লীগ আর বিএনপির পার্থক্য হলো, আওয়ামী লীগের আমলে বিএনপির জানাজা করার জন্য সরকার সুবিধা দেয়। আমি তো বললাম সালাম তালুকদারের জানাজায়, জামালপুর যে জানাজা হয়েছে সেখানে বিএনপির চেয়ে আওয়ামী লীগের লোক বেশি ছিল। বুঝছেন, সালাম তালুকদার কিন্তু বিএনপির নেতা। জানাজায় কারা বেশি ছিল? খোদ আওয়ামী লীগের লোক। বিশাল জানাজা হয়েছিল জামালপুরে, বিশাল জানাজা। তারপরে সরিষাবাড়িতে হয়েছে, সেখানে অর্ধেক ছিল আওয়ামী লীগ। তার নিজের বাড়িতে যে জানাজা হয়েছে সালাম তালুকদারের, আওয়ামী লীগ বিএনপি সমান সমান ছিল। আমি আই উইটনেস, আমি না, এরকম বহু লোক আই উইটনেস। জিজ্ঞেস করে দেখেন, খোদ বিএনপিতে জিজ্ঞেস করেন আমার কথা সত্য কিনা। তাহলে যেখানে বিএনপির নেতা মরলে আওয়ামী লীগ নিজে জানাজা করে, বাধা তো দেয় না, নিজেরা জানাজা করে এবং দাবি করেন না, নামাও আমরা জানাজা করব। মির্জা আজম সহ জামালপুর জেলা আওয়ামী লীগ দাবি করেছিল যে সালাম তালুকদারের জানাজা আগে জামালপুরে হবে, আওয়ামী লীগেরাও থাকবে। মনে রাখেন, এটা ঘটেছিল। আর এখন তোফায়েল আহমেদ বিএনপির আমলে অনেকেই মনে করছিল যে ডক্টর ইউনুস উত্তর যে একটা সরকার আসবে, সেখানে অন্তত মিনিমাম রাজনৈতিক সৌহার্দ্য থাকবে। আবার আরেক ভাবির পোলা বলেছে সেখানে জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য দুদুকে গ্রেপ্তার করতে, সরি কি কাদের সিদ্দিকী, লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করতে হবে, সাংবাদিক পান্নাকে গ্রেপ্তার করতে হবে, সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করতে হবে। আবার কেউ কেউ স্বয়ং ওই সাংবাদিক বলছে যে জয় বাংলা স্লোগান দেওয়ার কি দরকার? তোফায়েল আহমেদের জানাজায় জয় বাংলা স্লোগান দিব না কি দিবে? ওখানে কি দিবে? পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিবে? আপনাদের জানাজায় আপনারা ইনকালাব জিন্দাবাদ স্লোগান দিতে পারেন। এই জামাত, বিএনপি, হেফাজত এবং জুলাই সন্ত্রাসীদের জানাজায় ইনকালাব জিন্দাবাদ স্লোগান দেন নাই? আরো ভিন্ন ভিন্ন আজাদি না ফাজাদি এগুলো স্লোগান দেন নাই? দিল্লি না ঢাকা স্লোগান দেন নাই? তাহলে তোফায়েল আহমেদের জানাজায় জয় বাংলা স্লোগান দিলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, না কোরআন শরীফ হাদিস হয়ে যাবে, নাকি কোরআন শরীফ বাইবেল হয়ে যাবে? কোনটা? ওইখানে স্লোগান দিলে সমস্যা কি? জয় বাংলা স্লোগান দিলে তোফায়েল আহমেদের জানাজাতে তো জয় বাংলা স্লোগান হবে। গোলাম আজমের জানাজায় জয় বাংলা স্লোগান দিবে, মির্জা ফখরুল সাহেবের জানাজায় জয় বাংলা স্লোগান দিবে। জয় বাংলা স্লোগান তো আওয়ামী লীগের নেতাদের জানাজায় দিবে। সমস্যাটা কোথায়? জয় বাংলা স্লোগান এত সুলগানি কেন? ভয় করে? ভয় পাইতেই হবে, কারণ এই জয় বাংলা স্লোগান আপনাদের পেয়ারা পাকিস্তানে ভেঙে ফেলেছে, তাই আপনাদের হৃদয়ে এত জ্বালা। এই জয় বাংলা স্লোগান 93,000 আপনাদের পাকিস্তানি আব্বাদের পরাজিত হতে বাধ্য করেছে। এই জয় বাংলা স্লোগানে পাকিস্তান ভেঙে টুকরো হয়ে গেছে। এই জয় বাংলা স্লোগানে বাংলাদেশ সৃষ্টি হয়েছে। এই জয় বাংলা স্লোগান সারা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল, তাই আপনাদের হৃদয়ে ব্যথা করবেই। জয় বাংলা স্লোগানটা দেখছেন নাকি? সামনে দেখবেন। তবে মৃত তোফায়েল আহমেদ জীবিত তোফায়েল আহমেদের চাইতে শক্তিশালী, এটা বোঝা গেছে। আর জয় বাংলা স্লোগান 71 সালে যেরকম শক্তিশালী ছিল, আজও ততটুকুই শক্তিশালী আছে, বরং আরো বাড়ছে। তার জন্য জয় বাংলা স্লোগান আপনাদের এত ভয়। তো আগামীতে স্লোগান দিতে পারবেন তো? ইনকালাব জিন্দাবাদ, পেয়ারা পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিতে পারবেন তো? আগামীতে বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিতে পারবেন তো? কাঠ খেলে কিন্তু আঙরা হাঁকতে হয়। নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান কিন্তু দিতে পারবেন না, তখন যেন বলেন ইসলাম খতরবে।
আমি বলে দেই, বাংলাদেশে বিএনপিও কিন্তু একদিন তাদের বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান বাদ দিয়ে নারায় থাকবে স্লোগান দিবে। কেন জানেন? কেন জানে বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দেওয়া যাবে না? নিশ্চিত থাকেন, বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান যেদিন দিবে ঘেঁটি ঘুরাই দিবে, সেদিন দিতে দিবে না। ইনকালাব জিন্দাবাদ তো প্রশ্নই আসে না। এই বাংলাদেশ কিন্তু সেটা করবে, ঠেকাইতে পারবেন? কিন্তু আমাদের ওই যে একটা কথা যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, এটাই হচ্ছে আমাদের সমস্যা। তাই তোফায়েল আহমেদের জানাজা করতে দেওয়া হয়নি, তাই মতিয়া চৌধুরীর জানাজা সম্মান কোনোটাই দেওয়া হয় নাই। এগুলোর প্রতিক্রিয়া হবে এবং ভীষণ প্রতিক্রিয়া হবে। আমি কিন্তু শুরু থেকেই বলে আসছি, বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ এরা ভরসা হয়ে ফিরবে না, ভয়ঙ্কর রূপে ফিরবে। খোদ এটা আওয়ামী লীগের লোক, ছাত্রলীগের লোক, যুবলীগের লোক এটার প্রতিবাদ করেছিল। কিন্তু দিন কি যাচ্ছে, এই কারণ কিন্তু খোদ বিএনপি, জামাত, হেফাজতারাই করতেছে যাতে এটা ঘটে। আপনি ঠেকাইতে পারবেন না। যারা তোফায়েল আহমেদের জানাজায় বাধা দিয়েছেন, তারা তাদের বাপদাদার জানাজা করতে পারবেন কিনা সেটা নিয়ে চিন্তা করেন। এখন একটু কমেন্টস পড়ে। তোফায়েল আহমেদের রাজনৈতিক মহানায়ক, বীর মুক্তিযোদ্ধা, 9বারে মাননীয় সংসদ সদস্য, ভোলা জেলা স্কুল মাঠে মানুষের ঢল নেমেছিল জানাজায়। ভোলার মানুষ তাদের সূর্য সন্তানকে যোগ্য অবশ্যই দিতে হবে। এই ভোলাকে মানুষ কি কারণে চিনে? মাছের জন্যে। আর তোফায়েল আহমেদের জন্যে। কার জন্য চিনে এই ভোলাকে? হ্যাঁ, আওয়ামী লীগের জন্য এটা, আওয়ামী লীগের জন্য এটা ঠিকই বলেছেন জান্নাতুল। আওয়ামী লীগের জন্য এটা চরম শিক্ষা। এই শিক্ষা চরমভাবে কাজে লাগাতে হবে। জয় বাংলা, জয় বাংলা। যে এটা শিক্ষা হবে মানুষ, এটা অবশ্যই এই দিন না আরো দিন আছে। জি, ঠিকই বলেছেন ফয়সাল। হ্যাঁ, হুম। আরেকজন লিখেছেন, আওয়ামী লীগ যারা করে তারা দয়াল নবী সাল্লাহ সাল্লাম হুসাইনের তালার অনুসারী, বাকি সব ইজিদি। জি না, আওয়ামী লীগের মধ্যে অনেক লামাজাবি আছে, তারাও ইজিদি। এটা আপনার সাথে একমত না, তো অধিকাংশ একমত। বহু লামাজাবি আছে, তাদের আমি আওয়ামী লীগের দেখেছি, তারাও এজিদি। কমরেড, শাওয়াহাদির কবরে কি হবে? বেঁচে রাখা যাওয়া। শাওয়াহাদির কবর কি হবে? এখানে তো তুলে এটা পাকিস্তান পাঠাই দেওয়া হবে, জনগণ তাই করবে। সত্যি বস, প্রতিবাদ করার জন্য ধন্যবাদ আপনাকে। জয় বাংলা কি লাভ, ফরিদ ভাই, থ্যাংক ইউ। কি বিভো, জয় বাংলা। নতুন কি নতুন খান, আজকে কি আসাদ নুরের ভাই লাইভ? যে হ্যাঁ, আজকে আসাদ নুরের লাইভে থাকবো 10টায়। ফরিদ ভাই কেমন আছেন? পরিবার নিয়ে সর্বদা ভালো, সতর্ক থাকবেন, শুভেচ্ছা রইল আপনার প্রতি। কি দীর্ঘ কি ডক্টর টিটন বিশ্বাস, জি থ্যাংক ইউ। আমরা সনাতনীরা ভিটামাটি বিক্রি করে কি ভারতে যাব? ওদিকে গেলে আবার নতুন করে জীবন, হাতে বিকল্প কোনো অপশন নেই স্যার। কেন নাই? আপনি যদি এখান থেকে জমি জমা বিক্রি করে, আমি জানি না আপনি, এনে তো এমডি আব্দুল হাকিম, আপনি সনাতনী হলেন কি ভাই? বদমাইশি করেন? নাম দিচ্ছেন এমডি হাকিম। উদ্দেশ্য কি? এমডি হাকিম কি সনাতনী হয়? কি সুন্দর লেগছে, আমরা সনাতনীরা। সনাতনীরা কি করবে? সনাতনীরা পরিকল্পনা সনাতনীরা করতেছে, এটাই তাদের লাস্ট চান্স। মাননীয় ফরিদ অত্যন্ত বিজ্ঞ রাজনৈতিক আলোচক, ধন্যবাদ। নিয়মিত শ্রোতা, ধন্যবাদ। কি নাম? চিত্তন কুমার, জি। সাদেক হোসেন খোকার জানাজায় তোফায়েল আহমেদ নিজে উপস্থিত ছিলেন আর বিএনপি সরকার তার প্রতিবাদ দিলেন। হ্যাঁ, প্রতিদান দিলেন। এটা অথচ উচিত ছিল মির্জা ফখরুল সাহেবকে সেই জানাজায় উপস্থিত থেকে সেই জানাজার নেতৃত্ব দেওয়া। লাভ অ্যান্ড রেসপেক্ট টু ইউ ফ্রম ইন্ডিয়া, থ্যাংক ইউ। কি বিকেএম, লাল সালাম কমরেড, জি লাল সালাম, শুভেচ্ছা রইল, জি ধন্যবাদ আপনাদের সকলকে। জিন্দাবীর ফরিদ ভাই, সাদা শকুনের এমপির বেতনের টাকা কমে মাদ্রাসা দেন। কম দেয়া ভাও না, ওরা তো নিজেরাই কমের বিরুদ্ধে, কমে মাদ্রাসার বিরুদ্ধে, এদের বদমাইশি। হ্যাঁ, ফরিদ ভাই আপনার নিম গাছের ব্যবসা কেমন আছে? বিটলামি করে? নিম গাছের ব্যবসা করার জন্য করি, ওটা আমার সোশ্যাল ওয়ার্ক। নিম গাছের ব্যবসা টাকা খরচ করে নিম গাছ বিতরণ করে কি ব্যবসা?
আকল আছে নাকি? জিন্দাপীর আউলিয়া ফরিদ ভাই, আপনি বাংলাদেশে আসলে দেখা করবো কোনোদিন। কি গোবিন্দ জি, ধন্যবাদ, দেখা হবে। জয় বাংলা। অতিরিক্ত সুন্দর করে অকাট্য যুক্তি দিয়ে কথা তুলতে আপনার তুলনা নেই, চালিয়ে যান। জামালপুর জিন্দাপীর, থ্যাংক ইউ ভেরি মাচ। কি মুক্ত মানুষ নেই, কি যেন লেখা, তারেকের লাল টেলিফোন, হ্যাঁ ঠিকই বলছেন। ধন্যবাদ সকলকে, দেখা হবে রাত 11। 391 দিন কারাবাসের পর মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখার প্রক্রিয়ার একটি অংশ হিসেবে আইভীকে গত বছর গ্রেপ্তার করেছিল ইউনূসের সরকার। বিএনপি ক্ষমতায় আসার পর নতুন করে মামলা দেয়া এবং তারপর উচ্চ আদালতে জামিন স্থগিতের কয়েক দফা চেষ্টা করেছিল। এমনকি গত 17 মে তার মুক্তির বিষয়টি পরিষ্কার হওয়ার পর সরকার আরো 17 দিন সময় নিয়েছে আইভীকে মুক্তি দিতে। প্রশ্ন হলো, এত চেষ্টার পরও কেন সরকার আইভীকে ছাড়লো, নাকি ছাড়তে বাধ্য হলো? মানে সরকার কি বাধ্য হয়েছে, নাকি নতুন কোনো কৌশলের অংশ হিসেবে তাকে মুক্তি দিয়েছে? আবার আইভীর মুক্তির পরপরই কেন তার বাসার সামনে বসানো হয়েছে সিসি ক্যামেরা আর গোয়েন্দা নজরদারি? সেলিনা হায়াৎ আইভী 2003 থেকে 2011 সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন। পরে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের টানা 3টি নির্বাচনে জয়ী হন তিনি। মোহাম্মদ ইউনূস ও তার কিচেন ক্যাবিনেট নিজেদের অনুগত ছাত্র নেতাদের সুপারিশে গত বছরের 9 মে ভোরে নারায়ণগঞ্জ শহরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। চলতি বছরের 10 মে দৈনিক প্রথম আলোতে একটি খবর প্রকাশিত হয়। খবরটির শিরোনাম ছিল, জামিন হয়, মুক্তি মেলে না, মামলার চক্করে আইভী। খবরটিতে বলা হয়, প্রথমে 5 মামলায় গ্রেপ্তার হন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। সেগুলোতে জামিন পান। এরপর আরো 5 মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। দ্বিতীয় দফার 5 মামলায়ও জামিন দেন আদালত। তারপর আরো 2 মামলায় গ্রেপ্তার দেখানো হয়। সেই 2 মামলায় জামিন হয়েছে, কিন্তু সরকারের চেষ্টায় প্রথমে 2 দফার 10 মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত হয়। সবশেষ 2 মামলায় জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন শুনানির অপেক্ষায় ছিল। খবরে বলা হয়, এই হচ্ছে সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন ও গ্রেপ্তার দেখানোর চালচিত্র। যদিও 12 মামলার মধ্যে 7টির এজাহারে তার নাম নেই। 1 বছর পার হলেও তার বিরুদ্ধে করা মামলাগুলোর তদন্ত এখনো শেষ হয়নি। আইভীর আইনজীবীরা প্রথম আলোকে বলেছিলেন, একের পর এক মামলায় গ্রেপ্তার দেখানোর কারণে আইভীর মুক্তির প্রক্রিয়া বিলম্বিত হচ্ছিল। সেলিনা হায়াৎ আইভীকে কারাগারে রাখতে বর্তমান বিএনপি সরকার কতটা মরিয়া ছিল তা বোঝা যায় দুটো ঘটনা থেকে। আইভীর ঘনিষ্ঠজনেরা বলছেন, তারা জানতেন মোহাম্মদ ইউনূসের আমলে জামিন পাবেন না, তাই ওই আমলে জামিনের পেছনে ছুটে সময় অর্থ কোনোটাই তারা নষ্ট করেনি। সেটি তারা বুঝে গিয়েছিলেন গত বছরের 12 নভেম্বর, যখন হত্যাসহ পৃথক 5 মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে আপিল বিভাগের চেম্বার আদালত। কিন্তু বিএনপি ক্ষমতা আসার পরপরই আইভীর আইনজীবীরা জামিনের উদ্যোগ নেন। এর মধ্যে প্রথম 5 মামলায় যেদিন হাইকোর্ট আইভীর জামিন মঞ্জুর করেন, সেদিনই আরো 5 মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। নতুন 5 মামলার মধ্যে 4টি ফতুল্লা থানায় করা হত্যা মামলা, অপরটি হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জ সদর থানায় করা মামলা। এসব মামলার এজাহারে আইভীর নাম নেই। এসব মামলায় অধস্তন আদালতে জামিন চেয়ে বিফল হন আইভী। পরে তিনি হাইকোর্টে যান। গত 26 ফেব্রুয়ারি হাইকোর্ট এই 5 মামলায় তাকে 6 মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। এই জামিন আদেশের বিরুদ্ধেও রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। এরপর 5 মার্চ চেম্বার আদালত শুনানি নিয়ে হাইকোর্ট দেওয়া জামিন স্থগিত করে। একই সঙ্গে রাষ্ট্রপক্ষের আবেদনগুলো আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান। 24 বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় হত্যা সহ পৃথক 10 মামলায় গত 10 মে আইভীকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখে আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ সেদিন এই আদেশ দেন। তবে এর আগে হাইকোর্ট যখন আইভীকে 10 মামলাতেই জামিন দেন, তখনই সরকার নতুন করে আরো 2টি মামলা দেয় তার বিরুদ্ধে। এর মধ্যে 2রা মার্চ একটি মামলা এবং 12 এপ্রিল অপর মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। পরে 30 এপ্রিল সেই 2 মামলাতেও জামিন দেয় হাইকোর্ট। এই জামিনও স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করেছিল। এই 2টি মামলায় 17 মে জামিন বহাল রাখেন চেম্বার আদালতের বিচারক। মামলা দুটিতে গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া চ্যালেঞ্জ করে আইভীর করা রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত 26 এপ্রিল এক আদেশে সুনির্দিষ্ট মামলা ছাড়া তাকে গ্রেপ্তার না দেখাতে ও হয়রানি না করতে নির্দেশ দিয়েছিলেন।
রুলে শুধু হয়রানি ও অপদস্থ করার উদ্দেশ্যে বারবার এবং মিথ্যা প্রকৃতির মামলায় আবেদনকারীকে জড়ানোর কার্যক্রম কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। দেখা যাচ্ছে প্রথমত 3 দফায় 12টি মামলা দিয়ে, দ্বিতীয়ত উচ্চ আদালতে জামিন স্থগিতের সর্বোচ্চ চেষ্টা করে আইভিকে কারাগারে রাখতে চেয়েছিল সরকার। সবচেয়ে মজার তথ্য হলো একাধিক সূত্র বলছে কাগজে কলমে এবং আইনি দিক থেকে আইভি মুক্তি পাওয়ার বিষয়টি পরিষ্কার হয় গত 10ই মে থেকে। ওই দিন প্রথম আলো এবং ডেইলি স্টারের সংবাদ শিরোনাম ছিল 10 মামলাতেই আইভির জামিন বহাল, মুক্তিতে বাধা নেই। 17ই মে চেম্বার আদালতের আদেশের পর আইভির মুক্তির বিষয়টি ছিল কয়েক মিনিটের বিষয়। আইভির বিরুদ্ধে দায়ের করা 2টি হত্যা মামলায় সেদিন হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তী জামিনের আদেশ বহাল রাখেন চেম্বার আদালত। হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনে নো অর্ডার দিয়েছিলেন আপিল বিভাগের চেম্বার আদালত। প্রশ্ন হলো 17ই মে যেখানে তার মুক্তি পাওয়ার কথা, সেখানে 3রা জুন পর্যন্ত সময় লাগলো কেন? মানে আরো 17 দিন কেন সময় নিল সরকার? আবার এত চেষ্টা করেও কেন শেষ পর্যন্ত সরকার কারাগারে রাখতে পারলো না আইভিকে? শেষ পর্যন্ত 391 দিন কারাবাসের পর বুধবার 3রা জুন রাত 10:08 আইভিকে মুক্তি দেওয়া হয়। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে রাত 12:30 নারায়ণগঞ্জের দেওভোগে নিজ পৈতৃক বাড়ি চুনকা কুটিরে ফেরেন। তার জামিনে মুক্ত হওয়াকে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বাংলাদেশের রাজনৈতিক মহল। আওয়ামী লীগের অন্দরেও সেলিনা হায়াৎ আইভির জামিনে মুক্তি নিয়ে নানা চর্চা আছে। সাম্প্রতিক অতীতে আওয়ামী লীগের আরো কয়েকজন নেতা নেত্রী জামিনে মুক্তি পেয়েছেন, তবে অধিকাংশ নেতাই কারাগার থেকে বের হতে পারেননি। জেল গেটেই তাদের ভিন্ন মামলায় গ্রেপ্তার করে পুলিশ। এদের মধ্যে ব্যতিক্রম ছিল সাবেক স্পিকার শিন শারমিন চৌধুরী। আইভির ক্ষেত্রে একই ব্যাপার ঘটেছে, তবে সরকার সময় নিয়েছে 17 দিন। তিনি জেল গেটে কালক্ষেপণ না করে গাড়ি ছুটিয়ে নারায়ণগঞ্জের বাড়িতে চলে যান। আবার রাত 12টায় বাড়িতে সাংবাদিকদের কাছে দেওয়া আইভির 3 লাইনের প্রতিক্রিয়া ছিল বেশ তাৎপর্যপূর্ণ। জামিন পাওয়ার পর তিনি বিচার বিভাগের পাশাপাশি তারেক রহমান সরকারকেও কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। আশা ব্যক্ত করেছেন সকলে মিলে একটি মানবিক সরকার গড়ে তোলা সম্ভব। সেই সঙ্গে কারাবন্দী অন্য মহিলাদের মুক্তির দাবি জানিয়েছেন তিনি। তবে আওয়ামী লীগের রাজনীতি, আগামী দিনের দলে তার ভূমিকা কি হবে সে বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি এই নেত্রী। আবার কেউ কেউ মনে করছেন রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের ইস্যুকে কেন্দ্র করে আইভিকে গ্রেপ্তার করা হয়েছিল। তাহলে কি তার মুক্তি পাওয়াকে কেন্দ্র করে বিষয়টি কি নতুন করে সামনে আসবে? বিশেষ করে শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর সরকার থেকে শুরু করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বেশ নড়াচড়া পড়েছে। আবার ঈদের পর থেকে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো সারা দেশের বহু জায়গায় মিছিল করছে। এমন পরিস্থিতিতে সরকার রাজনীতির কোন সূত্র মিলানো নাকি নতুন করে কোনো জট পাকানোর জন্য আইভিকে মুক্তি দিল সেটি নিয়ে ভাবছে কেউ কেউ। আওয়ামী লীগ যখন তারেক রহমানের সরকারের বিরুদ্ধে দমন পীড়নের অভিযোগে সরব, তখন সেলিনা হায়াৎ আইভি কেন জামিনে মুক্তি নিয়ে সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। বিশেষ করে তার জামিন আটকাতেও যখন সরকার সর্বোচ্চ আদালত পর্যন্ত আপিল করেছিল, তখন সেই সরকারকে কেন ধন্যবাদ ও কৃতজ্ঞতা দিলেন এই নেত্রী, তার কোনো স্পষ্ট ব্যাখ্যা মিলছে না। তবে কোনো কোনো মহল থেকে বলা হচ্ছে এটা নিছকই সৌজন্য। বিএনপি ও নারায়ণগঞ্জের একাধিক সূত্র বলছে সেলিনা হায়াৎ আইভির মুক্তি পাওয়ার কথা ছিল গত ফেব্রুয়ারির শেষের দিকে কিংবা মার্চের শুরুতে, মানে বিএনপি ক্ষমতায় আসার পরপরই। তার মুক্তিতে প্রথম বাদ সাধে নারায়ণগঞ্জ স্থানীয় বিএনপি। কেন্দ্রীয় বিএনপির কাছে স্থানীয় বিএনপির যুক্তি ছিল গত নির্বাচনে ফতুল্লাহ ও সিদ্ধিরগঞ্জ থানা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ 4 আসনটি এনসিপি জিতেছিল। এই আসনটিকে ঢাকার অন্যতম প্রধান প্রবেশদ্বার বা ঢোকার মুখ বলা হয়। সেখানে সেলিনা হায়াৎ আইভিকে ছাড়া হলে তার যে প্রভাব, তাতে বিএনপি তৃতীয় দল হয়ে যাবে নারায়ণগঞ্জে। স্থানীয় বিএনপির এমন আবদারে আইভির জামিনকে ঠেকিয়ে রাখে সরকার পক্ষ। কিন্তু 17ই মে সব ধরনের আইনি বাধা থেকে মুক্ত হওয়ার আগেই আইভির পক্ষ থেকে সরকারকে বার্তা দেওয়া হয় মুক্তি না মিললে নারায়ণগঞ্জে আইভির সমর্থকরা আন্দোলনে নামবে। এমন বার্তার পর সরকার পাল্টা বার্তা পাঠায় আইভির ঘনিষ্ঠজনকে। সেটি হলো আপাতত আওয়ামী লীগের রাজনীতিতে অংশ নিতে পারবেন না আইভি। মুক্তি পাওয়ার পর আইভির উপর কড়া নজরদারি রাখছে সরকারি সংস্থাগুলো। বিডি নিউজ 24 খবরে বলা হয়েছে আইভির মুক্তির পর তার বাড়ির সামনে নজরদারি বাড়িয়েছে পুলিশ। স্থাপন করা হয়েছে আধুনিক ক্লোজ সার্কিট ক্যামেরাও। এছাড়া সাদা পোশাকে পুলিশের টহলও রয়েছে সেখানে। পুলিশ বলছে 3 বারের সাবেক এই সিটি মেয়রের ব্যক্তিগত নিরাপত্তা এবং তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো দলীয় কর্মসূচিতে অংশ নেন কিনা সে বিষয়ে খোঁজ খবর রাখতে এই বাড়িতে নজরদারি। তার মুক্তি ও বাড়ি ফেরাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ শহরের কয়েকটি পয়েন্টে পুলিশ মোতায়েন ছিল। বিপুল পুলিশ রাতভর বাড়ির সামনে অবস্থান নেয়।
রাতেই পুলিশের তত্ত্বাবধানে আইভীর বাড়ির সামনে ও আশেপাশের সড়কে সিসি ক্যামেরাগুলো স্থাপন করা হয় বলে জানান স্থানীয়রা। সাবেক এই মেয়রের বাড়ির পাশের চা দোকানি মোহাম্মদ সুজন বলেন, এসব ক্যামেরা এই এলাকায় আগে ছিল না, রাতে এগুলো স্থাপন করা হয়েছে। তবে আইভীর ঘনিষ্ঠজনরা বলছেন শিগগিরই রাজনীতির মাঠে নামবেন আইভী। আনুষ্ঠানিকভাবে সামনের সিটি মেয়র নির্বাচনে লড়ার ঘোষণাও দেবেন। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী